বিন্দু বাপের বাড়ি থেকে ফিরে আসবার দিন দশেক পরে একদিন মধ্যাহ্নে অন্নপূর্ণা তার ঘরে ঢুকতে ঢুকতে বললেন, ছোট বউ। ছোট বউ একরাশ ময়লা জামাকাপড় সম্মুখে স্তব্ধ হয়ে বসেছিল। অন্নপূর্ণা বললেন, ধোপা এসেছে? ছোট বউ কথা বললেন না। অন্নপূর্ণা এবার তার মুখের ভাব লক্ষ্য করে ভয় পেলেন। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে? বিন্দু আঙুল দিয়ে ছোট ছোট 2 টুকরো পোড়া বিড়ি সিগারেট দেখিয়ে দিয়ে বলল, অমূল্যর জামার পকেট থেকে বেরোলো। অন্নপূর্ণা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। বিন্দু সহসা কেঁদে ফেলে বলল, তোমার 2টি পায়ে পড়ি দিদি, ওদের বিদায় করো, না হয় আমাদের কোথাও পাঠিয়ে দাও। অন্নপূর্ণা জবাব দিতে পারলেন না। আরও কিছুক্ষণ নিস্তব্ধে দাঁড়িয়ে থেকে চলে গেলেন। অপরাহ্নে অমূল্য স্কুল থেকে ফিরে খাবার খেয়ে খেলা করতে গেল। বিন্দু একটি কথাও বলল না। ভৈরব চাকর নালিশ করতে এলো, নরেনবাবু বিনা দোষে তাকে চপেটাঘাত করেছে। বিন্দু বিরক্ত হয়ে বলল, দিদিকে বলগে। আদালত থেকে ফিরে এসে মাধব কাপড় ছাড়তে ছাড়তে কি একটা ক্ষুদ্র পরিহাস করতে গিয়ে ধমক খেয়ে চুপ করল। অদৃশ্যে যে কত বড় ঝড় ঘনিয়ে উঠছে বাড়ির মধ্যে তা কেবল অন্নপূর্ণাই টের পেলেন। উৎকণ্ঠায় সমস্ত সন্ধ্যাটা ছটফট করে এক সময়ে নির্জনে পেয়ে তিনি ছোট বউয়ের হাতখানি ধরে ফেলে মিনতি স্বরে বললেন, হাজার হোক, সে তোরই ছেলে, এই বারটি মাপ কর, বরং আড়ালে ডেকে ধমক দে। বিন্দু বলল, আমার ছেলে নয়, সে কথা আমিও জানি, তুমিও জানো। মিছিমিছি কতগুলো কথা বাড়িয়ে দরকার কি দিদি? অন্নপূর্ণা বললেন, আমি নয়, তুই তার মা, আমি তোকেই তো দিয়েছি। যখন ছোট ছিল খাইয়েছি, পড়িয়েছি, এখন বড় হয়েছে, তোমাদের ছেলে, তোমরা নাও, আমাকে রেহাই দাও, বলে বিন্দু চলে গেল। রাত্রে কাঁদো কাঁদো মুখে অমূল্য অন্নপূর্ণার কাছে শুতে এলো। অন্নপূর্ণা ব্যাপার বুঝে বিরক্ত হয়ে বললেন, এখানে কেন? যা এখান থেকে, যা বলছি। অমূল্য ফিরে দেখল তার পিতা ঘুমাচ্ছেন। সে কোনো কথাটি না বলে আস্তে আস্তে চলে গেল। সকালবেলা কদম রান্নাঘরে এঁটো বাসন তুলতে এসে দেখল বারান্দার এক কোণে কতগুলো কাঠ ঘুঁটের ওপর অমূল্য পড়ে ঘুমাচ্ছে। সে ছুটে গিয়ে বিন্দুকে তুলে আনলো। অন্নপূর্ণা ঘুম ভেঙে বাইরে এসেছিলেন, কাছে এসে দাঁড়ালেন। বিন্দু তীক্ষ্ণভাবে বলল, রাত্রে বড়গিন্নি বুঝি তাড়িয়ে দিয়েছিলে? ও থাকলে ঘুমের ব্যাঘাত হয় না? ছেলের অবস্থা দেখে ক্ষোভ দুঃখে তার নিজের চোখেও জল এসছিল, কিন্তু বিন্দুর নিষ্ঠুর তিরস্কারে জ্বলে উঠে বললেন, নিজের দোষ তুই পরের ঘাড়ে তুলে দিতে পারলি বাঁচিস। বিন্দু ছেলেকে তুলতে গিয়ে দেখল তার গা গরম, জ্বর হয়েছে। বলল, সারা রাত কার্তিক মাসের হিমে, জ্বর তো হবেই, এখন ভালো হলে বাঁচি। অন্নপূর্ণা ব্যগ্র হয়ে ঝুঁকে পড়ে বলল, জ্বর হয়েছে, কই দেখি। বিন্দু সজোরে তার হাত ছেড়ে দিয়ে বলল, থাক, আর দেখে কাজ নেই, বলে ঘুমন্ত ছেলেকে স্বচ্ছন্দে কোলে তুলে নিয়ে অন্নপূর্ণার প্রতি একবার বিষ দৃষ্টি নিক্ষেপ করে নিজের ঘরে চলে গেল। 5-6 দিনেই অমূল্য আরোগ্য হয়ে উঠল বটে, কিন্তু বড় জায়ের অপরাধটা বিন্দু মার্জনা করল না। সেদিন থেকে সে ভালো করে কথা পর্যন্ত বলেনি। অন্নপূর্ণা মনে মনে সমস্তই বুঝলেন, অথচ তিনিও মৌন হয়ে রইলেন। সকলের সম্মুখে সমস্ত অপরাধ বিন্দু যে তার উপর তুলে দিয়েছে, এ অন্যায় তিনিও ভুলতে পারলেন না। এটিও একদিন কি একটা কথার পর তিনি এলোকেশীর কাছে বলে ফেললেন, ওর জ্বর তো ছোট বউয়ের জন্যেই, ও যে মরেনি এই ওর ভাগ্যি। কথাটা এলোকেশী বিন্দুর গোচর করতে লেশমাত্র বিলম্ব করলেন না। বিন্দু মন দিয়ে শুনল, কিন্তু কথা বলল না। সে যে শুনেছে তাও এলোকেশী ভিন্ন আর কেউ জানল না। বিন্দু বড় জায়ের সঙ্গে একেবারে কথাবার্তা বন্ধ করে দিল। কয়েকদিন থেকে নতুন বাড়িতে জিনিসপত্র সরানো হচ্ছিল। কাল সকালেই উঠে যেতে হবে। যাদব ছেলেদের নিয়ে সে বাড়িতে ছিলেন। মাধব মকদ্দমা উপলক্ষে অন্যত্র গিয়েছিলেন, তিনিও ছিলেন না। ইতিমধ্যে এ বাড়িতে এক বিষম কাণ্ড ঘটল। সন্ধ্যার সময় মাস্টার পড়াতে এসেছিলেন। কি মনে করে বিন্দু তাকে ডেকে পাঠালো। বলল, কাল থেকে ও বাড়িতে গিয়ে পড়াবেন। মাস্টার যে আজ্ঞা বলে চলে যাচ্ছিলেন। বিন্দু প্রশ্ন করল, আপনার ছাত্রটি আজকাল পড়ে কেমন? মাস্টার বলল, লেখাপড়ায় সে বরাবরই ভালো, প্রতিবারই তো প্রথম হয়। বিন্দু বলল, তা নয়, কিন্তু আজকাল চুরুট খেতে শিখেছে যে। মাস্টার বিস্মিত হয়ে বলল, চুরুট খেতে শিখেছে? পরক্ষণেই নিজেই বলল, আশ্চর্য নয়, ছেলেরা সমস্তই দেখাদেখি শেখে। কার দেখে শিখেছে? মাস্টার চুপ করে রইল। বিন্দু বলল,
ওর বাবাকে ও কথা জানাবেন। মাস্টার মাথা নাড়িয়ে বলল, এই দেখুন না, আজ 5-7 দিনের কথা। স্কুলের পথে এক উড়ে মালির বাগানে ঢুকে তার অসময়ে আম পেড়ে গাছ ভেঙে তাকে মারধর করে এক কাণ্ড করেছে। বিন্দু রুদ্ধ নিঃশ্বাসে বলল, তারপর? উড়ে হেডমাস্টারকে বলে দেয় তিনি 10 টাকা জরিমানা করে তাকে তা দিয়ে শান্ত করেছেন। বিন্দু বিশ্বাস করতে পারল না, বলল, আমার অমূল্য ছিল, সে টাকা পাবে কোথায়? মাস্টার বলল, তা জানি না, কিন্তু সেও ছিল। এবারই নরেনবাবুও ছিল। আরও 3-4 জন স্কুলের বদমাস ছেলে ছিল। এ কথা আমি হেডমাস্টার মশাইয়ের কাছে শুনেছি। বিন্দু বলল, টাকাও আদায় হয়ে গেছে? আজ্ঞে হ্যাঁ, তাও শুনেছি। আচ্ছা, আপনি যান, বলে বিন্দু সেখানেই বসে রইল। তার মুখ দিয়ে শুধু অস্ফুটে বের হলো, আমাকে না জানিয়ে টাকা দিল? এত সাহস এ বাড়িতে কার? একে তার মন খারাপ, তাতে দিদির সঙ্গে কথাবার্তা বন্ধ। তার উপর এই সংবাদ বিন্দুকে হিতাহিত জ্ঞান শূন্য করে তুলল। সে উঠে গিয়ে রান্নাঘরে ঢুকল। অন্নপূর্ণা রাত্রের জন্য তরকারি কুটছিল। মুখ তুলে ছোট বউয়ের মেঘাচ্ছন্ন মুখের দিকে চেয়ে দেখলেন। বিন্দু বলল, দিদি, এর মধ্যে অমূল্যকে টাকা দিয়েছ? অন্নপূর্ণা ঠিক এই আশঙ্কাই করছিলেন। ভয়ে তার গলা কাঠ হয়ে গেল। মৃদু স্বরে বললেন, কে বললে? বিন্দু বলল, সেটা দরকারি কথা নয়। দরকারি কথা সেই বা কি বলে নিলে, আর তুমিই বা কি বলে দিলে? অন্নপূর্ণা নিস্তব্ধ হয়ে রইল। বিন্দু বলল, তুমি চাও না যে আমি তাকে শাসন করি, সেজন্যই আমাকে লুকিয়েছ। অমূল্য আজ যাই করুক, মিথ্যে কথা গুরুজনের কাছে বলবে না। তুমি জেনে শুনে দিয়েছ, সত্যি কি না? অন্নপূর্ণা আস্তে আস্তে বললেন, সত্যি, কিন্তু এইবারটি তাকে মাপ করবন। আমি মাপ চাচ্ছি। বিন্দুর বুকের ভেতর পুড়ে যাচ্ছিল। বলল, একটিবার, আজ থেকে চিরকালের জন্যই মাপ করলুম। আর বলবো না, আর কথাও কব না। সে সে যে এমনি করে চোখের সামনে একটু একটু করে উচ্ছন্নে যাবে, তা সইতে পারবো না। তার চেয়ে একেবারে যাক। কিন্তু তোমার কি আস্পর্ধা! শেষ কথাটা অন্নপূর্ণাকে তীক্ষ্ণভাবে বিঁধল। তথাপি তিনি নিরুত্তরে বসে রইলেন। কিন্তু বিন্দু যত বকছিল তার ক্রোধ উত্তরোত্তর ততই বাড়ছিল। সে পুনরায় চেঁচিয়ে বলল, সব কথাই তুমি ন্যাকা সেজে বলো, এইবারটি মাপ কর। কিন্তু দোষ তো তার তত নয় যত তোমার। তোমাকে মাপ করব না। বাড়ির দাসী চাকরেরাও আড়ালে দাঁড়িয়ে শুনছিল। অন্নপূর্ণার আর সহ্য হলো না। তিনি বললেন, কি করবি, ফাঁসি দিবি? বহ্নিতে আহুতি পড়ল। বিন্দু বারুদের মতো জ্বলে উঠে বলল, সেই তোমার উপযুক্ত শাস্তি। নিজে ছেলেকে 2 টাকা দিয়েছি, এই তো অপরাধ? কি কথাই কি এসে পড়ল। বিন্দু আসল কথা ভুলে বলে বসল, তাই বা দেবে কেন? নষ্ট করবার টাকা আসে কোথা থেকে? অন্নপূর্ণা বলল, টাকা তুই নষ্ট করিস নে? আমি করি আমার টাকা, তুমি নষ্ট করো কার টাকা শুনি? অন্নপূর্ণা এবার ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি নিঃস্ব ঘরের মেয়ে ছিলেন। মনে করলেন বিন্দু সেই ইঙ্গিতই করছে। দাঁড়িয়ে উঠে বললেন, তুই না হয় মস্ত বড় লোকের মেয়ে, কিন্তু তাই বলে আর কেউ যে 2 টাকাও দিতে পারে না সে অহংকার করিস নে। বিন্দু বলল, সে অহংকার আমি করি না, কিন্তু তুমিও ভেবে দেখো না, একটা পয়সাও দিতে গেলে তুমি কার পয়সা দাও? অন্নপূর্ণা চেঁচিয়ে উঠলেন, কার পয়সা দিই? তোর যা মুখে আসে তাই বলিস, যা দূর হয়ে যায় সামনে থেকে। বিন্দু বলল, দূর? আমি রাত পোহালেই হব, কিন্তু কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না? কার রোজগারে খাচ্ছ পড়ছ সেটা জানো না? হঠাৎ কথাটা বলে ফেলে বিন্দু স্তব্ধ হয়ে থামল। অন্নপূর্ণার মুখ সাদা হয়ে গিয়েছিল। তিনি ক্ষণকাল নির্বিশেষ চোখে ছোট বউয়ের মুখের প্রতি চেয়ে বললেন, তোমার স্বামী রোজগারে খাচ্ছি পড়ছি, আমি তোমার দাসী বাঁধি, উনি তোমার চাকর বাকর, এই না তোর মনের কথা? তা এতদিন বলিসনি কেন? তার ওষ্ঠাধর বারংবার কেঁপে উঠল। তিনি দাঁত দিয়ে অধর চেপে ধরে এক মুহূর্ত স্থির থেকে বললেন, কোথা ছিলি ছোট বউ, যখন ছোট ভাইকে পরবার জন্য ও 2খানি কাপড় একসঙ্গে কিনে পড়েনি? কোথা ছিলি তুই যখন ঘর পুড়ে গেলে গাছতলায় একবেলা রেঁধে খেয়ে এই পৈতৃক ভিটেটুকু খাড়া করেছিল? বলতে বলতে তার 2 চোখ দিয়ে দরদর করে জল ঝরে পড়ল। আঁচল দিয়ে মুছে ফেলে বললেন, ও যদি জানতো তোদের মনের কথা, কখনো এমন আফিং খেয়ে চোখ বুজে হুঁকোর নল মুখে দিয়ে আরামে দিন কাটাতে পারতো না। সে লোক ও নয়।
ওকে জানে তোর স্বামী, ওকে জানে স্বর্গের দেবতারা, আজ আমার ছুতো করে তুই তাকে অপমান করলি। স্বামী অভিমানে অন্নপূর্ণার বুক ফুলে ফুলে উঠতে লাগলো। বললেন, ভালোই হলো জানিয়ে দিলি। সত্যি আত্মহত্যা করেছিল, আমিও দিব্যি করছি। বরং পরের বাড়িতে দেখাবো, তবু তোদের ভাত আর খাবো না। তুই কি করলি? ওকে অপমান করলি? ঠিক এই সময় যাদব প্রাঙ্গণে এসে দাঁড়িয়ে ডাকলেন, বড় বউ। স্বামীর কণ্ঠস্বরে তার অভিমান ঝটিকা ক্ষুব্ধ সাগরের মতো উত্তাল হয়ে উঠল। ছুটে বাইরে এসে বললেন, ছি ছি, যে লোক নিজের মাগ ছেলেকে খেতে দিতে পারে না, তার গলায় দেবার দড়ি জোটে না কেন? যাদব হতবুদ্ধি হয়ে গিয়ে বলল, কি হলো গো? কি হলো? কিচ্ছু না। ছোট বউ আজ স্পষ্ট করে বলে দিলে আমি তার দাসী, তুমি তার চাকর। ঘরের ভিতর বিন্দু জিভ কেটে কানে আঙুল দিল। অন্নপূর্ণা কাঁদতে কাঁদতে বললেন, আমার একটা পয়সা কাউকে হাতে তুলে দেবার অধিকার নেই। তুমি বেঁচে থাকতেও আজ আমাকে কথা শুনতে হলো। আজ তোমার সামনে দাঁড়িয়ে এই শপথ করছি, ওদের ভাত খাবার আগে যেন আমার বেটার মাথা খেতে হয়। বিন্দুর অবরুদ্ধ কর্ণরন্ধ্রে এ কথা অস্পষ্ট হয়ে প্রবেশ করল। সে অস্ফুটে, কি করলে দিদি বলে সেখানেই ঘাড় গুজে আজ দ্বাদশ বর্ষ পরে অকস্মাৎ মূর্ছিত হয়ে পড়ল। নতুন বাড়িতে যাদব, অন্নপূর্ণা ও অমূল্য ব্যতীত আর সকলেই এসেছিল। বাইরে থেকে বিন্দুর পিসি, পিসির মেয়ে, নাতি নাতনি, বাপের বাড়ি থেকে তার বাপ মা, তাদের দাস দাসী প্রভৃতিতে সমস্ত গৃহ পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এখানে আসবার দিনটাতেই শুধু বিন্দুকে কিছু বিমনা দেখাচ্ছিল, কিন্তু পরের দিন থেকেই সে ভাব কেটে গেল। রাগ পড়লেই অন্নপূর্ণা আসবেন, এতে বিন্দুমাত্র লেশমাত্র সংশয় ছিল না। এখানে পুজো দিয়ে লোকজন খাওয়াতে হবে, সে তারই উদ্যোগ আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল। বিন্দুর বাপ জিজ্ঞেস করলেন, মা, তোর ছেলেকে দেখছি নে যে? বিন্দু সংক্ষেপে বলল, সে ও বাড়িতে আছে। মা প্রশ্ন করলেন, তোর যা বুঝি আসতে পারলেন না? বিন্দু বললেন, না। তিনি নিজেই তখন বললেন, সবাই এলে ও বাড়িতেই বা থাকে কে? পৈতৃক ভিটে বন্ধ করেও তো রাখা চলে না। বিন্দু চুপ করে কাজে চলে গেল। যাদব এ কদিন প্রত্যহ সন্ধ্যার সময় একবার করে বাইরে এসে বসতেন, কথাবার্তা বলে সংবাদ নিয়ে ফিরে যেতেন, কিন্তু ভেতরে ঢুকতেন না। গৃহপূজার পূর্বে রাতে তিনি ভিতরে ঢুকে এলোকেশিকে ডেকে তত্ত্ব নিচ্ছিলেন। বিন্দু জানতে পেরে আড়ালে দাঁড়িয়ে শুনতে লাগলেন। পিতার অধিক এই ভাসুরের কাছে ছেলেবেলা থেকে সেদিন পর্যন্ত সে কত আদর পেয়েছে, কত স্নেহের ডাক শুনেছে। যাদব মা বলে ডাকতেন, কোনোদিন বৌমা পর্যন্ত বলেননি। এই ভাসুরের কাছে জায়ের সঙ্গে কলহ করে কত নালিশ করেছে, কোনোটি তার কোনো দিন উপেক্ষিত হয়নি। আজ তার কাছে অপরিসীম লজ্জায় বিন্দুর কণ্ঠরোধ হয়ে গেছে। যাদব চলে গেলেন। সে নিভৃতে ঘরের মধ্যে মুখে আঁচল গুজে ফুলিয়ে গিয়ে কাঁদতে লাগলো। চারিদিকে লোক, পাছে কেউ শুনতে পায়। পরের দিন সকালবেলা বিন্দু স্বামীকে ডেকে এনে বলল, বেলা হচ্ছে, পুরুত বসে আছেন, বড়ঠাকুর এখনও তো এলেন না। মাধব বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তিনি কেন? বিন্দু ততোধিক বিস্মিত হয়ে বলল, তিনি কেন? তিনি ছাড়া এসব করবে কে? মাধব বলল, হয় আমি, না হয় ভগ্নিপতি প্রিয়বাবু করবেন। দাদা আসতে পারবেন না। বিন্দু ক্রুদ্ধ হয়ে বলল, আসতে পারবে না বললেই হলো? তিনি থাকতে কি কারোর অধিকার আছে? না না, সে হবে না, তিনি ছাড়া আমি কাউকে কিছু করতে দেব না। মাধব বলল, তবে বন্ধ থাক, তিনি বাড়ি নেই, কাজে গেছেন, এ সমস্ত বড় গিন্নির মতলব। তাহলে সেও আসবে না দেখছি, বলে বিন্দু কাঁদো কাঁদো হয়ে চলে গেলেন। তার কাছে পূজা অর্চনা, উৎসব, আয়োজন, খাওয়ান দাওয়ান সমস্তই এক মুহূর্তে একেবারে মিথ্যে হয়ে গেল। 3 দিন ধরে অনুক্ষণ সে এই চিন্তাই করছে, আজ বড়ঠাকুর আসবেন, দিদি আসবেন, অমূল্য আসবে। আজকে সমস্ত দিনব্যাপী কাজকর্মের উপর সে যে মনে মনে তার কতখানি নির্ভর করে নিশ্চিন্ত হয়ে বসেছিল, সে কথা সে ছাড়া আর কেউ জানত না। স্বামীর একটা কথাই সে সমস্ত মরীচিকার মতো অন্তর্ধান হয়ে যাওয়া মাত্রই উৎসবের বিরাট পণ্ডশ্রম পাষাণের মতো তার বুকের উপর চেপে বসল। এলোকেশী এসে বললেন, ভাঁড়ারে চাবিটা একবার দাও ছোট বউ, ময়রা সন্দেশ নিয়ে এসেছে। বিন্দু ক্লান্তভাবে বলল, ওইখানে কোথাও এখন রাখো ঠাকুরজি, পরে হবে। কোথায় রাখবো বউ? কাকে ডাকে মুখ দেবে যে? তবে ফেলে দাও গে, বলে বিন্দু অন্যত্র চলে গেল। পিসিমা এসে বলল, হাঁ বিন্দু, এবেলা কতখানি ময়দা মাখবে? একবার যদি দেখিয়ে দিতিস। বিন্দু মুখ ভার করে বলল, কতখানি মাখবে তার আমি কি জানি?
তোমরা গিন্নি বানি, তোমরা জানো না? পিসিমা অবাক হয়ে বললেন, শোনো কথা, কত লোক তোদের এবেলা খাবে তার আমি জানি? বিন্দু রেগে বলল, তবে বলো গে ওকে। সে ছিল দিদি, অমূল্যধনের পৈতের সময় 3 দিন ধরে শহরের সমস্ত লোক খেলে। তা একবার বলেনি, ছোট বউ ওটা কর গিয়ে, সেটা দেখ গিয়ে, তার একটা হাড়ের যা যোগ্যতা এ বাড়ির সমস্ত লোকের তা নেই, বলে আর একটা ঘরে চলে গেল। কদম এসে জিজ্ঞেস করলো, দিদি জামাইবাবু বলছেন পুজোর কাপড় চোপড়গুলো। তার কথা শেষ হবার পূর্বেই বিন্দু চেঁচিয়ে উঠল, খেয়ে ফেল আমাকে, তোরা খেয়ে ফেল, যা দূর হ সামনে থেকে। কদম শশব ব্যস্তে পলায়ন করল। খানিক পর মাধব এসে কয়েকবার ডাকাডাকি করে বলল, ওগো শুনতে পাচ্ছ? বিন্দু কাছে সরে এসে ঝংকার দিয়ে বলে উঠল, পাচ্ছি না, আমি পারবো না, পারবো না, পারবো না। হলো? মাধব অবাক হয়ে চেয়ে রইল। বিন্দু বলল, কি করবে? আমার গলায় ফাঁসি দেবে? না হয় তাই দাও, বলে কেঁদে দ্রুত পদে সরে গেল। বেলা বাড়তে লাগলো। বিন্দু বিনা কাজে ছটফট করে এ ঘর ও ঘর করে কেবলই লোকের দোষ ধরে বেড়াতে লাগলো। কে তাড়াতাড়ি পথের উপর কতগুলো বাসন রেখে গিয়েছিল, বিন্দু টান মেরে সেগুলো উঠোনের উপর ফেলে দিয়ে কি করে কাজ করতে হয় শিখিয়ে দিল। কার ভেজা কাপড় শুকাচ্ছিল, দিয়ে তার গায়ে লাগামাত্র টেনে খণ্ড খণ্ড করে ছিঁড়ে ফেলে কি করে কাপড় শুকাতে হয় বুঝিয়ে দিল। যে কেউ তার সামনে পড়ল সেই সভয়ে পাশ কাটিয়ে দাঁড়ালো। পুরোহিত বেচারা নিজে ভিতরে এসে বললেন, তাই তো, বেলা বাড়তে লাগলো, কোনো বিলি ব্যবস্থাই দেখিনি। বিন্দু আড়ালে দাঁড়িয়ে কড়া করে জবাব দিল, কাজকর্মের বাড়িতে বেলা একটু হয়, বলে আর একটা বাসন পা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আর একটা ঘরের মেঝের ওপর নির্জীবের মতো বসে রইল। মিনিট 10 পরে হঠাৎ তার কানে একটা পরিচিত কণ্ঠের শব্দ যাওয়া মাত্রই সে ধরফর করে উঠে দাঁড়িয়ে দরজা দিয়ে মুখ বাড়িয়ে দেখল অন্নপূর্ণা এসে প্রাঙ্গণে দাঁড়িয়েছে। বিন্দু দুঃখে অভিমানে কেঁদে ফেলল। চোখ মুছে সশব্দে সম্মুখে এসে গলায় আঁচল দিয়ে হাত জোর করে বলল, বেলা 10টা-11টা বাজে, আর কত শত্রুতা করবে দিদি? আমি বিষ খেলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয় তো? তাই না হয় বাড়ি গিয়ে এক বাটি পাঠিয়ে দাও, বলে চাবির গোছাটা ঝনাত করে তার পায়ের নিচে ফেলে দিয়ে নিজের ঘরে গিয়ে দৌড় দিয়ে মাটির উপর লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। অন্নপূর্ণা নিঃশব্দে চাবির গোছা তুলে দৌড় খুলে ভাড়ারে গিয়ে ঢুকলেন। অপরাহ্নে লোকজনের যাতায়াত, খাওয়ানো দাওয়ানোর ভিড় কমে গিয়েছিল। তবুও বিন্দু কিসের জন্য কেবলই অস্থির হয়ে ঘর বার করতে লাগলো। ভৈরব এসে বলল, অমূল্যবাবু স্কুলে নেই। বিন্দু তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, হতভাগা, ছেলেরা রাত্রি পর্যন্ত স্কুলে থাকে? নতুন লোক তুমি, ও বাড়িতে গিয়ে একবার দেখতে পারোনি? ভৈরব বলল, সে বাড়িতেও তিনি নেই। বিন্দু চেঁচিয়ে বলল, কোথায় কোন ছোট লোকের ছেলের সঙ্গে ডাঙ্গুলি খেলছে? আর কি তার প্রাণের ভয় ডর আছে? এইবার একটা চোখ কানা হলেই বড়গিন্নির মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাহলে 10 হাত বার করে খাই, যা যেখানে পাস খুঁজে আন। অন্নপূর্ণা ভাড়ারের দৌড়ে বসে আর 5 জন বর্ষীয়সীর সঙ্গে কথাবার্তা বলছিলেন। ছোট বউর তীক্ষ্ণ কণ্ঠ শুনতে পেলেন। ঘণ্টাখানেক পরে ভৈরব এসে জানালেন, অমূল্যবাবু ঘরে আছে, এলো না। বিন্দু বিশ্বাস করতে পারলেন না। এলো না কি রে? আমি ডাকছি বলেছিলি? ভৈরব মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবু এলো না। বিন্দু এক মুহূর্ত চুপ করে থেকে বলল, তার দোষ কি? যেমন মা তেমন ছেলে হবেই। আমারও কটু দিব্যি রইল যে অমন মা বেটার মুখ দর্শন করব না। অনেক রাত্রে অন্নপূর্ণা বাড়ি ফিরতে উদ্যত হইল। পৌঁছিয়ে দেবার জন্য মাধব নিজে এসে উপস্থিত হলো। বিন্দু দ্রুতপদে অদূরে এসে স্বামীকে উদ্দেশ্য করে ভীষণ কণ্ঠে বলল, পৌঁছে দিতে তো যাচ্ছ, উনি জলস্পর্শ করেননি তা জানো? মাধব বলল, সে তোমার জানবার কথা, আমার নয়। সমস্ত নষ্ট হয় দেখে নিজে গিয়ে ডেকে এনেছিলাম, এখন নিজে পৌঁছে দিতে যাচ্ছি। বিন্দু বলল, বেশ ভালো কথা, তাহলে দেখছি তুমিও ওই দিকে। মাধব জবাব না দিয়ে বলল, চলো বৌঠান, আর দেরি করো না, চলো ঠাকুরপো, বলে অন্নপূর্ণা পা বাড়াতেই বিন্দু গর্জন করে বলল, লোকে কথাই বলে দেই যে শত্রু, নিজের যা মুখে এলো 10টা মিথ্যে সাজিয়ে বললে, কটকট করে দিব্যি করলে, 4 দিন 4 রাত ছেলের মুখ দেখতে দিলে না, ভগবানের বিচার করবেন। মুখে আঁচল গুজে কান্না রোধ করে রান্নাঘরের বারান্দায় এসে উপুর হয়ে মূর্ছিত হয়ে পড়ল। একটা গোলমাল উঠল। মাধব অন্নপূর্ণা দুজনেই শুনতে পেলেন। অন্নপূর্ণা ফিরে দাঁড়িয়ে বললেন, কি হলো দেখি? মাধব বললেন,
দেখতে হবে না, চলো। কলহের কথাটা এ কদিন গোপন ছিল, আর রইল না। পরের দিন বাড়ির মেয়েরা এক জায়গায় বসলে এলোকেশী বলে উঠলেন, যায় যায় ঝগড়া হয়েছে। ছেলের কি হলো? সে একবার আসতে পারলে না? ছোট বউ বড় মিথ্যে বলেনি, যেমন মা তেমন ছেলে হবে তো। ঢের ঢের ছেলে দেখেছি বাবা, এমন নেমোখারাম কখনো দেখিনি। বিন্দু ক্লান্ত দৃষ্টিতে একটিবার তার দিকে চেয়ে লজ্জায় ঘৃণায় চোখ নিচু করল। এলোকেশী পুনরায় বললেন, তুমি ছেলে ভালোবাসো ছোট বউ, আমার নরেন্দ্রনাথকে নাও, ওকে তোমায় দিলুম, মেরে ফেলো কেটে ফেলো, কোনো দিন কথাটি বলবার ছেলেও নয়, এমন সন্তান আমরা পেটে ধরি নে। বিন্দু নিঃশব্দে বসে রইল। বিন্দুর মা জবাব দিলেন, তার বয়স হয়েছে, জমিদারের মেয়ে, জমিদারের গৃহিণী, তিনি পাকা লোক। হেসে বলেন, ও কি একটা কথা গা, অমূল্য ওর হাড়ে মাসে জড়িয়েছে। না না, ওকে তোমরা অমন করে উতলা করে দিও না। বিন্দু, তোদের ঝগড়া দুদিনের মা, তাই বলে ছেলে কি তোর পর হয়ে যাবে? বিন্দু ছলো চোখে মায়ের মুখের দিকে চেয়ে চুপ করে বসে রইল। সন্ধ্যার সময় সে কদমকে ডেকে বলল, আচ্ছা কদম, তুই তো ছিলি, তুই বল, আমার এত কি দোষ হয়েছিল যে উনি অত বড় দিব্যি করে ফেললেন? বিন্দু তাকে এই আলোচনা করতে আহ্বান করেছে। সহসা কদম তা বিশ্বাস করতে পারল না। সে অত্যন্ত সংকুচিত হয়ে মৌন হয়ে রইল। তথাপি বিন্দু বলল, না না, হাজার হোক তোরা বয়সে বড়, তোদের দুটো কথা আমাকে শুনতেই হবে। তুই বল না, এত দোষ আমার কি হয়েছিল? কদম ঘাড় নাড়িয়ে বলল, না দিদি, দোষ আর কি। বিন্দু বলল, তবে যা না একবার ও বাড়িতে, দু কথা বেশ করে শুনিয়ে দিয়ে আয় না। তোর আর ভয় কি? কদম সাহস পেয়ে বলল, ভয় কিছুই নয় দিদি, কিন্তু কাজ কি আর ঝগড়া বিবাদ করে, যা হবার তা হয়ে গেছে। বিন্দু বলল, না না কদম, তুই বুঝিস নে, সত্যি কথা বলা ভালো, না হলে ও মনে করবে আমারই যেন সব দোষ। তার কিছুই নেই, বার করে দেব, দূর করে দেব, এসব কথা বলেনিও। আমি কোন দিন তাতে রাগ করেছি? কেন ও লুকিয়ে টাকা দিল? কেন একবার জানালো না? কদম বলল, আচ্ছা কাল যাব, আজ সন্ধে হয়ে গেছে। বিন্দু অপ্রসন্ন হয়ে বলল, সন্ধে আবার কোথায় কদম, তুই বড় কথা কাটিস। শীতকালের বেলা হলেই অমন দেখাচ্ছে, না হয় কাউকে সঙ্গে নে না। ওরে ও ভৈরব, শোন, হেবকে ডেকে দে তো, কদমের সঙ্গে যাক। ভৈরব বলল, হেবকে দিয়ে বাবু বাতি পরিষ্কার করাচ্ছেন। বিন্দু চোখ তুলে বলল, ফের মুখের সামনে জবাব করে। ভৈরব সে চাহনির সম্মুখ হতে ছুটে পালালো। কদমকে পাঠিয়ে দিয়ে বিন্দু বার দুই এঘর ও ঘর করে রান্নাঘরে এসে ঢুকলো। বামুন ঠাকরুন একা বসে রাঁধছিল। বিন্দু একপাশে বসে পড়ে বলল, আচ্ছা মেয়ে, তোমাকেই সাক্ষী মানছি, সত্যি কথা বলো মেয়ে, কার দোষ বেশি? আচিকা বুঝতে পারল না, বলল, কিসে মা? বিন্দু বলল, সেদিনের কথা গো। কি বলেছিলুম আমি? শুধু বলেছিলাম দিদি অমূল্যকে এর মধ্যে টাকা দিয়েছ। কে না জানে, ছেলেদের হাতে টাকা কড়ি দিতে নেই, বললেই তো হতো, অমূল্য কান্নাকাটি করছিল, দিয়েছি, চুকে যেত। এতে এত কথাই বা ওঠে কেন? আর এমন দিব্যি দিলেশাই বা হয় কেন? 5টা ঘটিবাটি একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে, এ তো মানুষ, তাই বলে এত বড় দিব্যি? ওই একটি বংশধর, তার নাম করে দিব্যি? আমি বলছি মেয়ে তোমাকে, ইহজন্মে আমি আর ওর মুখ দেখব না। শত্রুর দিকে ফিরে চাইব তো ওর দিকে চোখ ফেরাবো না। বামুন মেয়ে স্বভাবত অল্পভাষী, বলবে বুঝতে না পেরে মৌন হয়ে রইল। বিন্দুর 2 চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠল। তাড়াতাড়ি মুছে ফেলে ভাঙা গলায় পুনরায় বলল, রাগের মাথায় কে দিব্যি না করে মেয়ে? তাই বলে জলস্পর্শ করলে না, ছেলেটাকে পর্যন্ত আসতে দিলে না, এইগুলো কি বড়োর মতো কাজ? হাজার হোক আমি ছোট, বুদ্ধি কম, যদি তার পেটের মেয়ের মতোই হতো, কি করতো তাহলে? আমিও তেমনি ওর নাম কখনো মুখে আনবো না, তা তোমরা দেখো। বামুন ঠাকরুন তথাপি চুপ করে রইল। বিন্দু বলে উঠল, ওই দিব্যি দিতে জানে, আমি জানি নে। কাল যদি ও বাড়িতে গিয়ে বলে আসি, এক বাটি বিষ পাঠিয়ে না দাও তো তোমারও ওই দিব্যি রইল, কি হয় তাহলে? আমি 2 দিন চুপ করে আছি, তারপরে হয় গিয়ে ওই দিব্যি দিয়ে আসবো, না হয় নিজেই এক বাটি বিষ খেয়ে বলে যাব দিদি পাঠিয়ে দিয়েছে। দেখি 5 জন ওকে ছিচি করে কি না, ও জব্দ হয় কি না। বামুন ঠাকরুন ভয় পেয়ে মৃদু স্বরে বলল, ছি মা, ওসব মতলব করতে নেই, ঝগড়া বিবাদ চিরস্থায়ী হয় না, উনিও তোমাকে ছেড়ে থাকতে পারবেন না, অমূল্য ধনও পারবে না। এ কদিন সে যে কেমন করে আছে আমরা তাই কেবল ভাবি। বিন্দু ব্যগ্র হয়ে বলল, তাই বলো মেয়ে, নিশ্চয়ই তাকেও মারধর করে ভয় দেখিয়ে রেখেছে?
যে একটা রাত আমাকে না হলে ঘুমোতে পারে না, আজ 5 3 4 রাত কেটে গেল। ও মাগির কি আর মুখ দেখতে আছে? ওই যে বললুম শত্রুর দিকে ফিরে চাইব তো ওর দিকে ইহজন আর না। বামুন ঠাকরুন নিজের কবজির কাছে একটা কালো দাগ দেখিয়ে বলল, এই দেখো মা, এখানে কাল শিরে পড়ে আছে। সে রাত্রে তোমার মূর্ছা হয়েছিল, এসব কথা জানো না। অমূল্যধন কোথা থেকে ছুটে এসে তোমার বুকের উপর পড়ে, সে কি কান্না, সে তো আর কখনো দেখেনি। বলে ছোটো মা মরে গেল। না দেয় তোমার চোখ মুখে জল দিতে, না দেয় বাতাস করতে। আমি টানতে গেলুম, আমাকে কামড়ে দিল। বড় মা টানতে গেলেন, তাকে আঁচড়ে কামড়ে কাপড় ছিঁড়ে এক করে দিল। লোকে রুগীর সেবা করবে কি মা, তাকে নিয়েই ব্যতিব্যস্ত। শেষে 4 5 জন মিলে টেনে নিয়ে যায়। বিন্দু নির্বিশেষ চোখে তার মুখের পানে চেয়ে কথাগুলো যেন গিলতে লাগলো। তারপর অতি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে উঠে গিয়ে নিজের ঘরে গিয়ে দৌড় দিয়ে শুলো। 3 4 পরে বিন্দুর পিতা মাতা পিসি প্রভৃতির ফিরবার পূর্বের দিন মূর্ছার পর বিন্দু চুপ করে বিছানায় পড়েছিল। কদম বাতাস করছিল, আর কেউ ছিল না। বিন্দু ইঙ্গিতে তাকে আরও কাছে ডেকে মৃদু কণ্ঠে বলল, কদম, দিদি এসেছেন রে? কদম বলল, না দিদি, আমরা এত লোক আছি, তাকে আর কষ্ট দেওয়া কেন? বিন্দু ক্ষণকাল স্থির থেকে বলল, এই তোদের দোষ কদম, সব কাজেই নিজেদের বুদ্ধি খাটাতে যাস। এমনি করেই একদিন আমাকে মেরে ফেলবি দেখছি। পুজোর দিনেও তো তোরা একবারই লোক ছিলি, কি করতে পেরেছিলি? যতক্ষণ না সে 1 ফোঁটা লোকটি এসে বাড়িতে পা দিলে। ওরে, তোরা আর সে, তার করে আঙুলের ক্ষমতাও তোদের বাড়ি শুদ্ধ লোকের নেই। বিন্দুর মা ঘরে ঢুকে বললেন, জামাইয়ের মত আছে বিন্দু, তুইও দিন কতক আমাদের সঙ্গে ঘুরে আসবি চল। বিন্দু মায়ের মুখের দিকে চেয়ে থেকে বলল, আমার যাওয়া না যাওয়ায় কি তার মতামতের উপর নির্ভর করে মা? যে তিনি বললেই যাব, আমার শত্রুর হুকুম না পেলে যাই কি করে? মা কথাটা বুঝে বললেন, তোর জায়ের কথা বলছিস? তার আর হুকুম নিতে হবে না। যখন আলাদা হয়ে তোরা চলে এসেছিস তখন উনি বললেই হলো। বিন্দু মাথা নেড়ে বলল, না মা, তা হয় না। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ যেখানেই থাক, সেই সব। আর যাই করি মা, তাকে না বলে বাড়ি ছেড়ে যেতে পারবো না। বড়ঠাকুর তাহলে রাগ করবেন। এলোকেশী এইমাত্র উপস্থিত হয়ে শুনছিলেন। বললেন, আচ্ছা আমি বলছি, তুমি যাও। বিন্দু সে কথার জবাব দিল না। মা বললেন, বেশ তো, না হয় লোক পাঠিয়ে তার মত নে না বিন্দু। বিন্দু আশ্চর্য হয়ে বলল, লোক পাঠিয়ে? সে তো আরও মন্দ হবে মা। আমি তার মন জানি, মুখে বলবে যাক, কিন্তু ভেতরে রেগে থাকবে, হয়তো বড়ঠাকুরকে 5টা বানিয়ে বলবে। না মা, তোমরা যাও, আমার যাওয়া হবে না। মা আর জিদ করল না, চলে গেলেন। এইবার ফাঁকা বাড়ি প্রতি মুহূর্তে তাকে গিলবার জন্য হাঁ করতে লাগলো। নিচের একটি ঘরে এলোকেশীরা থাকতেন, দোতলায় একটি ঘর তার নিজের, আর সমস্তই খালি, খাঁ খাঁ করতে লাগলো। সে শূন্য মনে ঘুরতে ঘুরতে তেতলার একটি ঘরে এসে দাঁড়ালো। কোন সুদূর ভবিষ্যতে পুত্র পুত্রবধূর নাম করে এই ঘরখানি সে তৈরি করেছিল। এখানে ঢুকে সে কিছুতেই চোখের জল রাখতে পারলেন না। নিচে নেমে আসছিলেন, পথে স্বামীর সঙ্গে দেখা হওয়া মাত্রই সে বলে উঠল, হাঁ গা, কীরকম হবে তবে? মাধব বুঝতে না পেরে বললেন, কিসের? বিন্দু আর জবাব দিতে পারল না। হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না না, তুমি যাও, ও কিছু না। পরদিন সকালবেলা মাধব বাইরের ঘরে বসে কাজ করছিলেন। অকস্মাৎ বিন্দু ঘরে ঢুকে কান্না চেপে বলল, উনি চাকরি করছেন নাকি? মাধব চোখ না তুলেই বলল, হুঁ কি? এই কি তার চাকরির বয়স? মাধব পূর্বের মতো কাগজে চোখ রেখে বললেন, চাকরি কি মানুষ বয়সের জন্য করে? চাকরি করে অভাবে। তার অভাবে বা হবে কেন? আমরা পর ঝগড়া করেছি, কিন্তু তুমি তো তার ভাই। মাধব বললেন, বইমাত্রেয় ভাই, জ্ঞাতি। বিন্দু স্তম্ভিত হয়ে গিয়ে ধীরে ধীরে বলল, তুমি বেঁচে থাকতে তাকে কাজ করতে দেবে? মাধব এবার মুখ তুলে স্ত্রীর দিকে চাইলেন, তারপর সহজ শান্ত কণ্ঠে বললেন, কেন দেব না? সংসারে যে যার অদৃষ্ট নিয়ে আসে তেমনই ভোগ করে, তার জীবন্ত সাক্ষী আমি নিজে। কবে বাপ মা মরেছেন জানিও নে। বড় বউঠানের মুখে শুনি আমরা বড় গরিব, কিন্তু কোনো দিন দুঃখ কষ্টের বাষ্পও টের পেলাম না।
কোথা থেকে চিরকাল পরিষ্কার ধপধপে জামাকাপড় এসেছে, কোথা থেকে স্কুল কলেজের মাইনে, বইয়ের দাম, বাসা খরচ এসেছে, তা আজও বলতে পারি না। তারপরে উকিল হয়ে মন্দ টাকা পাইনি। ইতিমধ্যে কোথা থেকে কেমন করে তুমি একরাশ টাকা নিয়ে ঘরে এলে, এমন অট্টালিকা তৈরি হলো। অথচ দাদাকে দেখো, চিরকালটা নিঃশব্দে হাড় ভাঙা খাটুনি খেটেছেন, ছেঁড়া সেলাই করা কাপড় পরেছেন। শীতের দিনেও তার গায়ে কখনো জামা দেখিনি। একবেলা এক মুঠো খেয়ে কেবল আমাদের জন্যে, সব কথা আমার মনেও পড়ে না, পড়বার দরকারও দেখি না। শুধু দিন কতক আরাম করেছিলেন, তা ভগবান শুদ্ধ আদায় করে নিচ্ছেন বলে সহসা সে মুখ ফিরিয়ে একটা দরকারি কাগজ খুঁজতে লাগলেন। বিন্দু নির্বাক, স্তব্ধ। স্বামীর কত বড় তিরস্কার যে এই অতীত দিনের সহজ কাহিনীর মধ্যে প্রচ্ছন্ন ছিল, সে কথা বিন্দুর প্রতি রক্ত বিন্দুটি পর্যন্ত অনুভব করতে লাগলো। সে মাথা হেঁট করে রইল। মাধব কাগজ খুঁজতে খুঁজতে কতটা নিজের মনেই বললেন, চাকরি বলেই চাকরি। রাধাপুরের কাছারিতে যেতে আসতে প্রায় 5 ক্রোশ। ভোর 4টে বেরিয়ে সমস্ত দিন অনাহারে থেকে রাত্রিরে ফিরে এসে 2টি খাওয়া, মাইনে 12 টাকা। বিন্দু শিউরিয়ে উঠলেন। সমস্ত দিন অনাহারে, মোটে 12 টাকা? হ্যাঁ, 12 টাকা। বয়স হয়েছে, তাতে আফিংখোর মানুষ, একটু আধটু দুধটুকু পান না। ভগবান দেখছি এতদিন পরে দয়া করে দাদার ভবযন্ত্রণা মোচন করে দেবার উপায় করে দিয়েছেন। বিন্দুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং যা কোনো দিন করেনি আজ তা করল। হেঁট হয়ে স্বামীর 2 পা চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, তোমার 2টি পায়ে পড়ি, একটা উপায় করো দাও। রোগা মানুষ এমন করে 2টো দিনও বাঁচবেন না। মাধব নিজের চোখের জল কোনো গতিকে মুছে নিয়ে বলল, আমি কি উপায় করব? বৌঠান আমাদের 1 কণা চাল পর্যন্ত নেবেন না। কিছু না করলে তাদের সংসারই বা চলবে কি করে? বিন্দু রুদ্ধস্বরে বলল, তা আমি জানি নে। ওগো, তুমি আমার দেবতা, তিনি তোমার চেয়েও বড় যে। ছি ছি, যে কথা মনে আনাও যায় না সে কথা কি না। বিন্দু আর বলতে পারল না। মাধব বললেন, বেশ তো, অন্তত যাও বৌঠানের কাছে, যাতে তার রাগ পড়ে, তিনি প্রসন্ন হন, তাই করো। আমার পা ধরে সমস্ত দিন বসে থাকলেও উপায় হবে না। বিন্দু তৎক্ষণাৎ পা ছেড়ে উঠে বসে বলল, পায়ে ধরা অভ্যাস আমার নয়। এখন দেখছি কেন সে রাত্রে তিনি জলস্পর্শ করেননি, অথচ তুমি সমস্ত জেনে শুনে শত্রুর মতো চুপ করে রইলে। আমার অপরাধ বেড়ে গেল, তুমি কথা কইলে না। মাধব কাগজপত্রে মনোনিবেশ করে বলল, না, ও বিদ্যে আমার দাদার কাছে শেখা। ঈশ্বর করুন যেন অমনি চুপ করে থেকেই একদিন যেতে পারি। বিন্দু আর কথা বলল না, উঠে গিয়ে নিজের ঘরে দৌড় দিয়ে পড়ে রইল। মাধব তখন উঠবার উপক্রম করছিল। বিন্দু আবার এসে ঘরে ঢুকল। তার 2 চোখ রাঙা। মাধবের দয়া হলো, বলল, যাও একবার তার কাছে। জানো তো তাকে, একটিবার গিয়ে শুধু দাঁড়াও, তাহলেই হবে। বিন্দু অত্যন্ত করুণ কণ্ঠে বলল, তুমি যাও ওগো, আমি ছেলে দিব্যি করছি। মাধব তার মনের ভাব বুঝে কিছু উষ্ণ হয়ে জবাব দিল, হাজার দিব্যি করলেও আমি দাদাকে বলতে পারবো না। তিনি নিজে জিজ্ঞেস না করলে গিয়ে বলবো, এত সাহস আমার গলা কেটে ফেললেও হবে না। বিন্দু তথাপি নড়ল না। মাধব বলল, পারবে না যেতে? বিন্দু জবাব দিল না, হেঁট মুখে ধীরে ধীরে চলে গেল। বাড়ির সম্মুখ দিয়ে স্কুল যাবার পথ। প্রথম কয়েকদিন অমূল্য ছাতা আড়াল দিয়ে এই পথেই গিয়েছে। আজ 2 দিন ধরে লাল রঙের ছাতাটি আর পথের ধারে দেখা গেল না। চেয়ে চেয়ে বিন্দুর চোখ ফেটে জল পড়তে লাগলো। তবু সে চিলের ছাদের আড়ালে বসে তেমনই একদৃষ্টে পথের পানে চেয়ে বসে রইল। সকালে 9টা-10টার সময় কত রকমের ছাতি মাথায় দিয়ে কত ছেলে হেঁটে গেল। স্কুলে ছুটির পর কত ছেলে সেই পথে আবার ফিরে এলো, কিন্তু সেই চলন, সেই ছাতি বিন্দুর চোখে পড়ল না। সে সন্ধ্যার সময় চোখ মুছতে মুছতে নেমে এসে নরেনকে আড়ালে ডেকে জিজ্ঞেস করল, হ্যাঁ নরেন, এই তো স্কুল যাবার সোজা পথ, তবে কেন সে এদিক দিয়ে আর যায় না? নরেন চুপ করে রইল। বিন্দু বলল, বেশ তোরে, তোরা 2টি ভাই গল্প করতে করতে যাবি আসবি, সেই তো ভালো। নরেন তার নিজের ধরনে অমূল্যকে ভালোবেসেছিল। চুপি চুপি বলল, সে লজ্জায় আর যায় না মামি, ওই হেথা দিয়ে ঘুরে যায়। বিন্দু কষ্টে হেসে বলল, তার আবার লজ্জা কিসের রে? না না, তুই বলিস তাকে সে যেন এই পথেই যায়। নরেন মাথা নেড়ে বলল,
কক্ষনো যাবে না মামি। কেন যাবে না জানো? বিন্দু উৎসুক হয়ে বলল, কেন? নরেন বলল, তুমি রাগ করবে না? না। তাদের বাড়িতে বলে পাঠাবে না? না। আমার মাকেও বলে দেবে না? বিন্দু অধীর হয়ে বলল, না রে না, বল, আমি কাউকে কিচ্ছু বলবো না। নরেন ফিস ফিস করে বলল, থার্ড মাস্টার অমূল্যর আচ্ছা করে কান মলে দিয়েছিল। এক মুহূর্তে বিন্দু আগুনের মতো জ্বলে উঠে বলল, কেন দিলে? গায়ে হাত তুলতে আমি মানা করে দিয়েছি না? নরেন হাত নাড়ি বলল, তার দোষ কি মামি? সে নতুন লোক, আমাদের চাকর, ওই হেবশালাই বজ্জাত। সে এসে মাকে বলেছে। আমার মাটিও কম বজ্জাত নয় মামি, সে মাস্টারকে বলে দিয়েছে। থার্ড মাস্টার অমনি আচ্ছা সে কান মলেছে। কীরকম করে জানো মামি? এই রকম করে ধরে। বিন্দু তাকে তাড়াতাড়ি থামিয়ে দিয়ে বলল, হেবো কি বলে দিয়েছে? কি জানো মামি, হেবো টিফিনের সময় আমার খাবার নিয়ে যায় তো সে ছুটে এসে বলে, কি খাবার দেখি নরেন্দা? মা শুনে বলে, অমূল্য নজর দেয়, অমূল্যর কেউ খাবার নিয়ে যায় না। নরেন কপালে একবার হাত ঠেকিয়ে বলল, কোথা পাবে মামি, তারা গরিব মানুষ। সে পকেটে করে দুটি ছোলা ভাজা নিয়ে যায়, তাই টিফিনের সময় ওদিকের গাছতলায় লুকিয়ে বসে খায়। বিন্দু চোখের উপর ঘরবাড়ি সমস্ত সংসার দুলতে লাগলো। সে সেখানে বসে পড়ে বলল, নরেন তুই যা। সে রাত্রে অনেক ডাকাডাকির পর বিন্দু খেতে বসে কোনো মতেই হাত মুখে তুলতে পারল না। সে অসুখ করছে বলে উঠে গেল। পরদিনও প্রায় উপবাস করে পড়ে রইল, অথচ কাউকেও কোনো কথা বলতে পারল না, একটা উপায়ও খুঁজে পেল না। তার কেবলই ভয় হতে লাগলো, পাছে কথা কইলে তার নিজের অপরাধ আরও বেড়ে যায়। অপরাহ্নে স্বামীর আহারের সময় অভ্যাস মতো কাছে গিয়ে বসে অন্য দিকে চেয়ে রইল। কোনোরূপ ভোজ্য পদার্থের দিকে কাল হইতে সে চেয়ে দেখতেও পারল না। ঘরে বাতি জ্বলছে, মাধব নিমিলিত চোখে চুপ করে পড়েছিলেন। বিন্দু এসে পায়ের কাছে বসল। মাধব চেয়ে দেখে বললেন, কি? বিন্দু নতমুখে স্বামীর পায়ের একটা আঙুল নখ খুঁড়তে লাগল। মাধব স্ত্রীর মনের কথাটা অনুমান করে নিয়ে আর্দ্র হয়ে বললেন, আমি সমস্তই বুঝি বিন্দু, কিন্তু আমার কাছে কাঁদলে কি হবে? তার কাছে যাও। বিন্দু সত্যিই কাঁদছিল। বলল, তুমি যাও, আমি গিয়ে তোমার কথা বলবো, দাদা শুনতে পাবেন না? বিন্দু সে কথার জবাব না দিয়ে বলল, আমি তো বলছি আমার দোষ হয়েছে, আমি ঘাট মানছি, তুমি তাদের বলোগে। আমি পারবো না, বলে মাধব পাশ ফিরে শুলো। বিন্দু আরও কতক্ষণ আশা করে বসে রইল, কিন্তু মাধব কোনো কথাই আর যখন বললেন না, তখন সে ধীরে ধীরে উঠে গেল। স্বামীর ব্যবহারে তার বুকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা প্রস্তর কঠিন ধিক্কার যোজনব্যাপী পর্বতের মতো এক নিমেষের মধ্যে পরিব্যাপ্ত হয়ে গেল। আজ সে নিঃসংশয়ে বুঝল, তাকে সবাই ত্যাগ করেছে। পরের দিন প্রাতকালে যাদব ছোটবধূর যাবার অনুমতি দিয়ে একখানি পত্র পাঠিয়ে দিলেন। বিন্দুর পিতা পীড়িত, সে যেন অবিলম্বে যাত্রা করে। বিন্দু সজল চোখে গাড়িতে গিয়ে উঠল। বামুন ঠাকরুন গাড়ির কাছে এসে বললেন, বাপকে ভালো দেখে শিগগিরই ফিরে এসো মা। বিন্দু নেমে এসে তার পদধূলি নিতেই তিনি অত্যন্ত সংকুচিত হয়ে পড়লেন। বিন্দুকে এমন নত, এমন নম্র হতে কেউ কোনো দিন দেখেনি। পায়ের ধুলো মাথায় নিয়ে বিন্দু বলল, না মেয়ে, যাই হোক, তুমি ব্রাহ্মণের মেয়ে, বয়সে বড়, আশীর্বাদ করো যেন আর ফিরতে না হয়। এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয়। বামুন মেয়ে তদ্যুত্তরে কিছুই বলতে পারলেন না। বিন্দুর শীর্ণ ক্লিষ্ট মুখখানির পানে চেয়ে কেঁদে ফেললেন। এলোকেশী উপস্থিত ছিলেন, ক্ষণ করে বলে উঠলেন, ও কি কথা ছোট বউ, আর কারোর বাপ মায়ের কি অসুখ হয় না? বিন্দু জবাব দিল না, মুখ ফিরে চোখ মুছল। কিছুক্ষণ পরে বলল, তোমাকেও নমস্কার করি ঠাকুরজি, চললুম আমি। ঠাকুরজি বললেন, যাও দিদি যাও, আমি ঘরে রইলাম, সমস্ত দেখতে শুনতে পারবো। বিন্দু আর কথা বলল না। কোচম্যান গাড়ি ছেড়ে দিল। অন্নপূর্ণা বামুন ঠাকরুনের মুখে কথা শুনে চুপ করে রইলেন। ইতিপূর্বে কোন দিন বিন্দু অমূল্যকে ছেড়ে বাপের বাড়ি যায় নাই। আজ 1 মাসের উপর হলো সে একবার তাকে চোখের দেখা দেখতে পায়নি। তার দুঃখ অন্নপূর্ণা বুঝলেন। রাত্রে অমূল্য বাপের কাছে শুয়ে আস্তে আস্তে গল্প করছিলেন। নিচে প্রদীপের আলোকে কাঁথা সেলাই করতে করতে অন্নপূর্ণা সহসা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, 60 যাওয়ার সময় বলে গেল কি না, এই যাওয়াই যেন শেষ যাওয়া হয়। মা দুর্গা করুন, বাছা আমার ভালোই ফিরে আসুক। কথাটা শুনতে পেয়ে যাদব উঠে বসে বললেন, আগাগোড়ায় কাজটা ভালো করনি বড় বউ, আমার মাকে তোমরা কেউ চিনলে না। অন্নপূর্ণা বললেন, সেও তো একবার দিদি বলে এলো না,
তার ছেলেকেও তো সে জোর করে নিয়ে যেতে পারত, তাও তো করলো না। সেদিন সমস্ত দিন খাটুনির পর ঘরে ফিরে এলাম, উল্টে কতগুলো শক্ত কথা শুনিয়ে দিল। যাদব বললেন, আমার মায়ের কথা শুধু আমি বুঝি, কিন্তু বড় বউ, এই যদি না মাপ করতে পারবে, বড় হয়েছিলে কেন? তুমিও যেমন, মাধুও তেমনি। তোমরা ধরে বেঁধে বুঝি আমার মায়ের প্রাণটা বধ করলে। অন্নপূর্ণার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। অমূল্য বলল, বাবা, ছোটো মা কেন আসবে না বলেছে? অন্নপূর্ণার চোখ মুছে বললেন, যাবি তোর ছোটো মার কাছে? অমূল্য ঘাড় নেড়ে বলল, না। না কেন রে? ছোটো মা তোর দাদামশাইয়ের বাড়ি গেছে, তুইও কাল যা। অমূল্য চুপ করে রইল। যাদব বললেন, যাবি অমূল্য? অমূল্য বালিশে মুখ লুকিয়ে পূর্বের মতো মাথা নাড়তে নাড়তে বলল, না। কতটা রাত্রি থাকতেই যাদব কর্মস্থানে যাবার জন্য প্রস্তুত হতেন। দিন ৫-৬ পর এমনই এক শেষ রাত্রে তিনি প্রস্তুত হয়ে অন্য মনস্কের মতন তামাক টানছিলেন। অন্নপূর্ণা বললেন, বেলা হয়ে যাচ্ছে। যাদব ব্যস্ত হয়ে হুঁকাটা রেখে দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আজ মনটা বড় খারাপ বড় বউ। কাল রাত্রে আমার মা যেন ওই দোরের আড়ালে এসে দাঁড়িয়েছিলেন। দুগ্গা দুগ্গা বলে তিনি বাহির হয়ে পড়লেন। সকালবেলা অন্নপূর্ণা ক্লান্তভাবে রান্নাঘরে কাজ করছিলেন। ও বাড়ি চাকর এসে সংবাদ দিল, বাবু কাল রাতে ফরাসডাঙ্গায় চলে গেছে, মার নাকি বড় ব্যামো। স্বামীর কথাটা স্মরণ করে অন্নপূর্ণার বুক কেঁদে উঠল। কী ব্যামো রে? চাকর বলল, তা জানি নে মা, শুনলুম কীরকম অজ্ঞান টজ্ঞান হয়ে কীরকম শক্ত অসুখ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার পর বাড়ি ফিরে এসে যাদব খবর শুনে কেঁদে ফেলে বললেন, কত সাত করে সোনার প্রতিমা ঘরে আনলুম বড় বউ, জলে ভাসিয়ে দিলে। আমি এক্ষুনি যাব। দুঃখে আত্মগ্লানিতে অন্নপূর্ণার বুক ফাটছিল। অমূল্য চেয়েও বোধ করি তিনি ছোট বউকে ভালোবাসতেন। নিজের চোখ মুছে তিনি স্বামীর পা ধুয়ে দিয়ে জোর করে সন্ধ্যা করতে বসিয়ে দিয়ে অন্ধকার বারান্দায় এসে বসে রইলেন। খানিক পরে বাইরে মাধবের কণ্ঠস্বর শোনা গেল। অন্নপূর্ণা প্রাণপণে বুক চেপে ধরে 2 কানে আঙুল দিয়ে শক্ত হয়ে বসে রইলেন। মাধব রান্নাঘরে অন্ধকার দেখে এ ঘরে ফিরে এসে অন্ধকারে অন্নপূর্ণাকে দেখে শুষ্ক স্বরে বলল, বৌঠান, শুনেছ বোধহয়? অন্নপূর্ণা মুখ তুলতে পারলেন না। মাধব বলল, অমূল্যর যাওয়া একবার দরকার, বোধ করি শেষ সময় উপস্থিত হয়েছে। অন্নপূর্ণা উপুর হয়ে পড়ে ফোকারিয়া উঠলেন। যাদব ও ঘর থেকে পাগলের মতো ছুটে এসে বললেন, এমন হয় না মাধু, আমি বলছি হয় না। আমি জ্ঞানে অজ্ঞানে কাউকে দুঃখ দিইনি। ভগবান আমাকে এ বয়সে কখনো এমন শাস্তি দেবেন না। মাধব চুপ করে রইলেন। যাদব বললেন, আমাকে সব কথা খুলে বলো, আমি মাকে গিয়ে ফিরিয়ে আনবো। তুই উতলা হোস নে মাধু, গাড়ি সঙ্গে আছে? যাদব বলল, আমি উতলা হইনি দাদা। আপনি নিজে কী রকম করছেন? কিছুই করিনি। ওঠো বড় বউ, আয় অমূল্য। তো বাধা দিয়ে বলল, রাত্রিটা যাক না দাদা। না না, সে হবে না। তুই অস্থির হোস নে মাধু, গাড়ি ডাক, নইলে আমি হেঁটে যাব। মাধব আর কিছু না বলে গাড়ি আনলে 4 জনেই উঠে বসলেন। যাদব বললেন, তারপরে? মাধব বলল, আমি তো ছিলাম না, জানি না। শুনলাম 3-4 আগে খুব জ্বরের ওপর ঘন ঘন মূর্ছা হয়। তারপর এখনো পর্যন্ত কেউ ওষুধ কি 1 ফোঁটা দুধ অবধি খাওয়াতে পারেনি। ঠিক বলতে পারি না কি হয়েছে, কিন্তু আশা আর নেই। যাদব জোর দিয়ে বলে উঠলেন, খুব আছে, 100 বার আছে। মা আমার বেঁচে আছেন। মাধু, ভগবান আমার মুখ দিয়ে এই শেষ বয়সে মিথ্যা কথা বার করবেন না। আমি আজ পর্যন্ত মিথ্যে বলিনি। মাধব তৎক্ষণাৎ অবনত হয়ে অগ্রজের পদধূলি মাথায় নিয়ে নিঃশব্দে বসে রইলেন। কতদিন থেকে যে বিন্দু অনাহারে নিজেকে ক্ষয় করে এনেছিল তা কেউই জানতে পারেনি। বাপের বাড়ি এসে জ্বর হলো, দ্বিতীয় দিন 2-3 বার মূর্ছা হলো। তার শেষ মূর্ছা আর ভাঙতে চাইল না। অনেক চেষ্টায় অনেক পরে যখন তার চৈতন্য ফিরে এলো, দুর্বল নারী একেবারে বসে গিয়েছে। সংবাদ পেয়ে মাধব এলেন। সে স্বামীর পায়ের ধুলো মাথায় নিল, কিন্তু দাঁতে দাঁত চেপে রইল। শত অনুনয়েও 1 ফোঁটা দুধ পর্যন্ত গিলল না। মাধব হতাশ হয়ে বলল, আত্মহত্যা করছো কেন? বিন্দুর নিমিলিত চোখের কোণ বেয়ে জল পড়তে লাগলো। কিছুক্ষণ পর আস্তে আস্তে বলল, আমার সমস্ত অমূল্য, শুধু 1000-2 টাকা নরেনকে দিও আর তাকে পড়িও। সে আমার অমূল্যকে ভালোবাসে। মাধব দাঁত দিয়ে জোর করে নিজের ঠোঁট চেপে কান্না থামালো। বিন্দু ইঙ্গিত করে তাকে আরও কাছে এনে চুপি চুপি বলল, সে ছাড়া আর কেউ যেন আমাকে আগুন না দেয়।
মাধব সে ধাক্কাও সামলিয়ে নিয়ে কানে কানে বললেন, দেখবে কাউকে? বিন্দু ঘাড় নেড়ে বলল, না থাক। বিন্দুর মা আর এবার ওষুধ খাওয়াবার চেষ্টা করলেন। বিন্দু তেমনই দৃঢ়ভাবে দাঁত চেপে রইল। মাধব উঠে দাঁড়িয়ে বললেন, সে হবে না বিন্দু, আমাদের কথা শুনলে না, কিন্তু যার কথা ঠেলতে পারবে না আমি তাকে আনতে চললুম। শুধু এই কথাটি আমার রেখো, যেন ফিরে এসে দেখতে পায়। বলে মাধব বাইরে এসে চোখ মুছলেন। সে রাত্রে বিন্দু শান্ত হয়ে ঘুমালো। তখন সবেমাত্র সূর্যোদয় হয়েছিল। মাধব ঘরে ঢুকে দীপ নিভিয়ে জানালা খুলে দিতেই বিন্দু চোখ চেয়ে সম্মুখেই প্রভাতের স্নিগ্ধ আলোকে স্বামীর মুখ দেখে মৃদু হেসে বলল, কখন এলে? এই আসছি। দাদা পাগলের মতো ভয়ানক কান্নাকাটি করছেন। বিন্দু আস্তে আস্তে বলল, তা জানি, তার একটু পায়ের ধুলো এনেছ? মাধব বললেন, তিনি বাইরে বসে তামাক খাচ্ছেন, বৌঠান হাত পা ধুচ্ছেন। অমূল্য গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, ওপরে শুয়ে দিয়েছি, তুলে আনবো? বিন্দু কিছুক্ষণ স্থির হয়ে থেকে, না, ঘুমোক বলে ধীরে ধীরে পাশ ফিরে অন্যদিকে মুখ করে শুল। অন্নপূর্ণা ঘরে ঢুকে তার শিয়রের কাছে বসে মাথায় হাত দিতেই সে চমকিয়ে উঠল। অন্নপূর্ণা মিনিট খানেক নিজেকে সংবরণ করে নিয়ে বললেন, ওষুধ খাসনি কেন রে ছোট, মরবি বলে? বিন্দু জবাব দিল না। অন্নপূর্ণা তার কানের উপর মুখ রেখে চুপি চুপি বললেন, আমার বুক ফেটে যাচ্ছে, তা বুঝতে পারছিস? বিন্দু তেমনই চুপি চুপি উত্তর দিল, পাচ্ছি দিদি। তবে মুখ ফেরা, তোর বর ঠাকুর বাড়ি নিয়ে যাবার জন্য নিজে এসেছেন। তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। কথা শোন, মুখ ফেরা। বিন্দু তথাপি মুখ ফেরাল না, মাথাটা নেড়ে বলল, না দিদি, আগে বলো। অন্নপূর্ণা বলেন, বলছি রে ছোট, বলছি, শুধু তুই একবার বাড়ি ফিরে আয়। এই সময় যাদব দ্বারের কাছে এসে দাঁড়াতেই অন্নপূর্ণা বিন্দুর মাথার উপর চাদর টেনে দিলেন। যাদব এক মুহূর্তে আপাতমস্তক বস্ত্রাবৃতা তার অশেষ স্নেহের পাত্রী ছোট বধূর পানে চেয়ে থেকে অশ্রু নিরোধ করে বললেন, বাড়ি চলো মা, আমি নিতে এসেছি। তার শুষ্ক শীর্ণ মুখের দিকে চেয়ে উপস্থিত সকলের চোখই সজল হয়ে উঠল। যাদব আর এক মুহূর্ত মৌন থেকে বললেন, আর একদিন যখন এতটুকু ছিলে মা, তখন আমি এসে আমার সংসারের মা লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম। আবার আসতে হবে ভাবিনি। তা মা শোনো, যখন এসেছি তখন হয় সঙ্গে করে নিয়ে যাব, না হয় ও মুখও আর হব না। জানো তো মা, আমি মিথ্যে কথা বলি নে। যাদব বাইরে চলে গেলেন। বিন্দু মুখ ফিরিয়ে বলল, দাও দিদি, কি খেতে দেবে? আর অমূল্যকে আমার কাছে শুয়ে দিয়ে তোমরা সবাই বাইরে গিয়ে বিশ্রাম করোগে। আর ভয় নেই, আমি মরব না।